জি, আপনারা ভালো আছেন সবাই না? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে আমার এটা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, কেবল 32-3 মতো, একটু 1 মিনিট ওয়েট করি। হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার। আচ্ছা আমরা একটু শুরু করি, নাহলে টাইমে কোলানো যাবে না। আমরা গতদিন এই স্লাইডটা দিয়ে শেষ করেছিলাম যে কিভাবে, আমি অঙ্কটা আবার একটু ব্যাকে যাচ্ছি দেখি যাতে মনে করতে পারেন। অঙ্কটা প্রবলেমটা ছিল এইটা, কোয়ার্টার অনুযায়ী। আপনাদের হয়তো অনেকের খেয়াল থাকতে পারে। এটার সলিউশন ছিল এইটা, এখানে আমরা t ইকুয়াল টু 28.54 প্লাস 2.3244 স্মল টি। এখানে এই বড় টি, যেটা বড় হাতের টি, ক্যাপিটাল টি, এইটা মিন করে হচ্ছে ফোর্থ ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে বড় টি টি ইউজ করা হয়েছে ওয়াই এর জায়গায়। এই টি মিন করে যে ট্রেন্ড, ট্রেন্ডটা কি, যেহেতু আমরা ট্রেন্ডের অঙ্ক এই পর্যন্ত করছি, টি তে ট্রেন্ড বোঝাই, আর এই স্মল টিতে টাইম পিরিয়ড বোঝায়, টাইম। আর আমাদের যেগুলো দেওয়া থাকে, একটাকে আমরা এক্স বলি আর একটাকে ওয়াই বলি। এক্স হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা অ্যাকচুয়াল ফিগার, যেটা আমাকে প্রবলেমে দিয়ে দেবে। এই ওয়াই এর জায়গায় টি বসিয়েছি, এর কারণ হচ্ছে এটা হলো ফোরকাস্টেড ভ্যালু বা ট্রেন্ড, ফোরকাস্টেড ভ্যালু আর কি। তাই এইটার প্রেক্ষিতে আমরা এইভাবে পরবর্তী বছরে টি ইকুয়াল টু হয় 17, 18, 19, 20, এইগুলো বসায় বড় টি এর মানটা বের করলাম, এইরকম বেরোলো। এইটা হচ্ছে ট্রেন্ড, মানে 2007 সালের ফার্স্ট কোয়ার্টারে আমাদের ফোরকাস্ট হলো 68.05 থাউজেন্ড, সেকেন্ড কোয়ার্টারে 70 প্লাস, থার্ড কোয়ার্টারে 72 প্লাস, অ্যান্ড ফোর্থ কোয়ার্টারে 75 প্লাস। এই পর্যন্ত আমাদের ট্রেন্ডের অঙ্ক শেষ, এটা আমরা গতদিনে আলাপ করেছিলাম। আজকে আমরা সেকেন্ড কম্পোনেন্ট, যেটা সিজনাল কম্পোনেন্ট, সেইটা আমরা আজকে শুরু করব। এইটা কিভাবে করা যায় সেটা দেখেন। আপনাদের বইতে আমি একটু দেখাই, দেখি পারি কিনা। এইটা ওই হার্ড কপিতে আছে, পেজ নাম্বার 232-এ সম্ভবত আছে। এই আইসিএমএ তে কে আছেন? আইসিএমএ তে কে আছেন? তালেব, শব্দ হচ্ছে কোথায়? কেউ একটু প্লিজ মিউট করে রাখেন, অন্যান্যদের ডিস্টার্ব হচ্ছে। আপু আপনি মিউট করেন। আসসালাম। আচ্ছা, ওই যে বাসা থেকে উত্তম বলছে যে ক্লাস নিচ্ছি, কিন্তু ওই ও হোস্ট বানাই দেন অথবা হোস্ট বানাই দেন, আমি মিউট করতে পারছি না, সবাইকে ডিস্টার্ব হচ্ছে। আপনাদের বইতে দেখেন এই যে সিজনাল কম্পোনেন্ট, এইভাবে চ্যাপ্টারটা শুরু আছে এবং এখানে বেশ কিছু কথাবার্তা বলা আছে। আপনাদের কাছে যে হার্ড কপি আছে, অন্য বই, অন্য এডিশন, সেখানে ঠিক এই জিনিসগুলাই লেখা আছে, আপনারা একটু পড়ে দেখেন। ফোরকাস্টিং সিজনাল কম্পোনেন্টস, এখানে যে ম্যাথমেটিক্যাল
ফর্মুলা যেটা দিয়েছে সেটা হচ্ছে বলছে যে y ইকুয়াল টু টি ইন্টু এস। আমরা এর আগের প্যারাগুলোই দেখে আসলাম, সেখানে আমরা বড় টি এর মান বের করলাম। এই যে বড় টি এর মান বের করে এই যে এক্সাম্পলটা একটু আগে দেখালাম, এই যে যেমন একটা আছে আপনাদের এই পৃষ্ঠার উপরে দেখেন, টি ইকুয়াল টু 28.54 প্লাস 2.3244 স্মল টি। এই যে এখানে যে বড় টিটা, এই বড় টিটাই হলো এই টি। আর এই যে ওয়াই, যেটা ওয়াই হচ্ছে ওই প্রবলেমে যে আপনাদেরকে যেটাকে আপনারা ভেরিয়েবল ধরেছিলেন, এই যে এখানে অঙ্কটা, এখানে ওয়াই হচ্ছে এই ফিগারগুলো, এই সবগুলো হচ্ছে ওয়াই, যেটা দিয়ে আপনি ক্যালকুলেশনটা করেছেন। আর এক্স হচ্ছে টাইম। তাহলে ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আর ক্যাপিটাল টি হচ্ছে ট্রেন্ড ভ্যালু বা ফোরকাস্টেড ভ্যালু। এইটা খেয়াল রাখবেন, ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু যেটা আপনার অঙ্কে দেওয়া আছে, আর ক্যাপিটাল টি হচ্ছে ওই ইকুয়েশন বের করে যে ভ্যালুটা আপনি পেলেন সেইটা হচ্ছে ট্রেন্ড ভ্যালু। আর এসটা হচ্ছে সিজনাল কম্পোনেন্ট। আমরা যেহেতু এই প্যারাতে সিজনাল কম্পোনেন্টটাই আমরা বের করব, সেই জন্য সিজনাল কম্পোনেন্ট এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি এস ইকুয়াল টু ওয়াই বাই টি। এইটাই বলছে আর কি। ওয়াইটা কিসের বলে বলবেন, আরেকবার একটু বলবেন প্লিজ স্যার। না, এত রিপিট করার কিন্তু সময় নেই, যা শুনবেন ভালোভাবে একবারে শুনেন, টাইম কনস্ট্রেইন্ট এবং অন্যান্যদের ডিস্টার্ব হয় এটাই। এই যে আবার আমি বলছি শোনেন, ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু যেটা আপনার প্রবলেমে দেওয়া আছে। মনে করেন একটা প্রোডাকশন এর অ্যাকচুয়াল প্রোডাকশন এইটা, টি হচ্ছে ফোরকাস্টেড ভ্যালু পরের বছরগুলোতে, সামনের বছরের। এই দুটো একই জিনিস, কিন্তু একটা অ্যাকচুয়াল আর একটা হচ্ছে আপনি অঙ্ক কষে বের করলেন যে কত হওয়া উচিত, বাজেটেড ভ্যালু বা ফোরকাস্টেড ভ্যালু। আর এই দুটোর অনুপাতকেই বলা হচ্ছে সিজনাল কম্পোনেন্ট। তাহলে সিজনাল কম্পোনেন্ট ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ট্রেন্ড ভ্যালু, দ্যাট ইজ ওয়াই বাই টি। এই সূত্রটাই এখানে কাজে লাগবে। এই সিজনাল কম্পোনেন্ট বের করতে গেলে সিম্পল যে ফর্মুলাটা এটাই কাজে লাগবে, ভালোভাবে খেয়াল করেন। আশা করি এবার ক্লিয়ার। এবার এখানে আসেন, আপনাদের প্রথমেই বলছে যে একটা প্রশ্ন ছিল যে মাল্টিপ্লিকেটিভ মডেল এবং অ্যাডিটিভ মডেল কোথায় ব্যবহার হয়। সবসময় খেয়াল রাখবেন যে মাল্টিপ্লিকেটিভ মডেল হচ্ছে গুণের সম্পর্ক, এবং এই ক্ষেত্রে সিজনাল কম্পোনেন্ট যে এসটাকে বললাম, এসটা হচ্ছে একটা রেশিও বা প্রপোর্শন। আর অ্যাডিটিভ ভ্যালুতে এজ হচ্ছে অ্যাবসলিউট একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট হবে, এটা কোনো রেশিও না বা প্রপোর্শন না। তা আমরা এখানে কিন্তু এই মডেলে আমরা যেটা পাচ্ছি যে সিজনাল কম্পোনেন্ট হচ্ছে একটা প্রপোর্শন হিসাবে ব্যবহার, অর্থাৎ এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডেল। The seasonal component is therefore found as the ratio of the actual value to the trend. এইটা খেয়াল রাখেন, এটা আপনাদের বইতে দেখেন, is therefore found as the ratio of the actual value to the trend. এইটা আপনাদের বইতে লেখা আছে 233 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি দেখেন। It is adopted more frequently. আচ্ছা, এটা তারপরে গেল for forecasting purposes the same degree of seasonality is assumed to continue to the future. তার মানে এস এর যে ভ্যালুটা এখানে পাবেন, এই ভ্যালুটাই সামনের বছরগুলোর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। এখন আমরা একটু একটা এক্সাম্পলে যাব যে এটা অঙ্কটা তো আমরা ফর্মুলা দেখলাম, এখন আসলে এগুলোর সমাধান কিভাবে হয় দেখেন। এইটা একটু দেখেন যে প্রবলেমটা কি আছে, এটা আপনাদের বইতেই আছে সম্ভবত 2। এই অঙ্কটা একটু দেখেন, আপনাদের বইতে বলছে ইলাস্ট্রেশন 1-এ যেটা ছিল, ইলাস্ট্রেশন 1টা একটু দেখেন তো কি ছিল বইতে আছে। ইলাস্ট্রেশন 1, ইলাস্ট্রেশন 1, ইয়েস, যে অঙ্কটা ছিল ওই যে 42, 41, 52, এটাই। এটা আমি আবার, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা একটু এটা দেখেন, আমি একটু কয়েক সেকেন্ড টাইম নিচ্ছি আর একটা কাজের জন্য। তা এখানে এই যে অঙ্কটা আপনাদের 1 নাম্বার ইলাস্ট্রেশনে, এটা কিন্তু লম্বালম্বি ভাবে আছে।
42, তার নিচেই 41, তার নিচেই 52, তার নিচেই 39, তার নিচেই 45, এইভাবে আছে। যেটা আমি একটু এইটারই একদম প্রথম দিকে দেখি দেখাইতে পারি কিনা অঙ্কটা, সেটাও আবার লম্বালম্বি আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন এখানে দেখাচ্ছে, এই যে এইভাবে 1 নম্বর ইলাস্ট্রেশনে এটা এইভাবে আছে। আমি সেইটাকে একটু আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এইটা নিয়ে গেছি আড়াআড়ি ভাবে, এই যে এইভাবে। এখানে আমরা অঙ্কটা যেটা করলাম, ওখানে কি করেছিলাম, ওখানে আমরা টি এর একটা ইকুয়েশন বের করেছিলাম। আপনারা যান ওখানে ইলাস্ট্রেশনের প্রথম দিকে খেয়াল করেন, আমরা অঙ্কটা করে বি এর মান আগে বের করেছি, তারপরে এর মান বের করেছি, তারপরে এই ইকুয়েশনটা বের করেছি। এখানে আমরা এই ইকুয়েশনটা বের করে এই ফিগারগুলোই যখন আবার বের করলাম, কিভাবে বের করলাম, যেমন 42-এর ক্ষেত্রে টি এর মান কত ছিল 1, 41-এর ক্ষেত্রে টি এর মান কত ছিল 2, 52-এর ক্ষেত্রে টি এর মান কত ছিল 3, এই কোয়ার্টার 4-এ ছিল 39-এর ক্ষেত্রে টি এর মান 4। তাহলে এই 42-এর ক্ষেত্রে টি এর মান ছিল 1, এই ইকুয়েশনে টি এর মান 1 বসান তো কত হয় 42 প্লাস 1.01 অর্থাৎ 43.01। এই দেখেন প্রথম ফিগারটা, তার মানে এই জায়গাটাই যে আপনার অ্যাকচুয়াল ফিগার গুলো দেওয়া আছে, আমি যে ইকুয়েশনটা বের করলাম সেই ইকুয়েশন অনুযায়ী ওই ফিগার গুলো আসলে এখন চেহারা কিরকম দাঁড়াচ্ছে সেটা বের করা। টি এর মান 1 থেকে শুরু করে 12 পর্যন্ত বসাবেন আর এই ফিগার গুলো লিখে যাবেন। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। না বুঝতে পারলে প্রশ্ন করবেন। একটু লাইনে থাকেন, আমার একটা ফোন আসছে। সরি, আমার একটু জরুরি একটা কলের কারণে টাইম লেগে গেল। তাহলে আপনারা একটু দেখেন, আমি আবার বলছি, এই যে অ্যাকচুয়াল ফিগার গুলা, এইটা থেকে আমরা এই ইকুয়েশনটা পেলাম, এইটা আপনাদের বইয়ের ইলাস্ট্রেশন 1-এ আছে। এই ইকুয়েশন পাওয়া মানেই হচ্ছে কি, আবার যখন এই স্মল টি এর মান 1, 2, 3, 4 এইভাবে 12 পর্যন্ত বসাবো তখন এইগুলোই ফিরে আসার কথা, কিন্তু আমি বসিয়ে দেখলাম আসলে ওইগুলো আসে না, আসে যে ভিন্ন ধরনের একটা ফিগার আসে। এই ফিগারটা ভিন্ন আসছে কেন? এটা অনেকগুলো কারণ থাকতে পারে, যে সেটা হচ্ছে যে এটা যেমন আমি ধরেছি যে স্ট্রেট লাইন ট্রেন্ড, এটা স্ট্রেট লাইন ট্রেন্ড নাও হইতে পারে। তারপরে এখানে উত্থান পতন আছে, ফার্স্ট কোয়ার্টারে যা আছে সেকেন্ড কোয়ার্টারে একটু কমে গেল, থার্ড কোয়ার্টারে হাইয়েস্ট হলো, ফোর্থ কোয়ার্টারে গিয়ে আবার একদম কমে গেল। এখানে কিন্তু সব ইনক্রিজিং ট্রেন্ড দেখেন, 43, 44, 45, 46, আবার 47, 48, 49, 50, 51, 52, 53, 54। মানে এইটা একেবারে যেই কোয়ার্টার 1 যেটা ছিল তার থেকে প্রত্যেকটা ক্ষেত্রে বেড়ে গেছে। এইটার কারণই হচ্ছে যে এখানে সিজনাল ইফেক্টটাকে আমরা কনসিডারেশন না করে এই ইকুয়েশনটা ডেভেলপ করেছি। এখন দেখবো যে তাহলে সিজনাল ইফেক্টটা কনসিডারেশনে নেওয়ার পরে এইটা কতটা সঠিক তথ্য আমরা পেতে পারি। আপনারা এখন তাহলে আমরা যে এক্সাম্পলটা দেখছি এইটার এইভাবে ক্যালকুলেশনটা করে ওই যে ফর্মুলাটা S = y/t, এইটা এখন বের করেন। ওয়াই কোনটা, এই যে উপরের এই যে 4, 3, 4, 12টা ফিগার। টি কোনটা, এই যে যেগুলো ইকুয়েশন থেকে পেলেন এই 12টা ফিগার। তাহলে y/t কোনটা, y/t হচ্ছে যেমন এইটার ক্ষেত্রে 42-এর ক্ষেত্রে করেসপন্ডিং টি হচ্ছে 43.01, তাহলে 42 ডিভাইডেড বাই 43.201 সমান 0.9765। এটা আপনাদের বইতে 234 নাম্বার পেজে আছে, যে বইটা আপনাদের কাছে আছে। আর যেটা এখানে আছে সেটা এই যে এখানে আছে, দেখেন এই যে এখানে দেওয়া আছে। এইভাবে তারা এই যে কিভাবে বের করলো এই ক্যালকুলেশনটা দেখেন এখানে দেওয়া আছে। এইটা এইভাবে ওই 12টা ফিগারের জন্য 12টা রেশিও বের করবে। স্যার, হ্যাঁ স্যার এই যে টিটা স্যার, হ্যাঁ টাইম পিরিয়ড টিটা, ছোট টিটা স্যার, হ্যাঁ। ছোট টির হচ্ছে পয়েন্টের আগের 1 স্যার, এই আগের 1টা স্যার কোথা থেকে আসলো?
ওয়ানটা আপনার কাছে কি বইটা আছে? না স্যার নেই। ওই ইলাস্ট্রেশন 1 যেটা আপনাদেরকে প্রথম করিয়েছিলাম, যেটা আমি যে আগে দেখিয়ে দিলাম একটু আগে, এই যে এই অঙ্কটা, এই যে দেখেন ব্র্যাকেটের ভিতর t = 1 2 3 4 5 6 জি 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 স্যার। ঠিক আছে, জি স্যার। এখান থেকে আসলো এটা। জি স্যার। অন্য অঙ্কের ক্ষেত্রে অঙ্কে এরকম আপনি ও, আচ্ছা, বুঝতে পারবেন যে কোনটা হবে। তা ওই টি স্মল আচ্ছা, টি এর মান বসাই এই 12টা ফিগার বের করলাম। আবার এই যে প্রত্যেকটা ফিগারের সাথে তার করেসপন্ডিং অ্যাকচুয়াল ফিগার মানে ওয়াই, সেইটার অনুপাত বের করে এই 12টা অনুপাত বের করলাম। এই 12টা অনুপাত বের করা এইটাই হচ্ছে আসল কাজ। এখন এইটা সবার কাছে বোধগম্য হলো কিনা সেটা বলেন। এই যে 2 সালে 0.9765 কিভাবে পেলাম? বইতে দেখেন সুন্দর করে আপনাদের এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। আর আমার এখানে আমি বলে দিচ্ছি, এই যে 43, এই যে 42 আছে প্রথম দেওয়া ফিগারটা, আপনি ইকুয়েশন থেকে পেলেন 43.01, এই দুটোর অনুপাতই হচ্ছে এইটা। যেমন লাস্টে আছে কত 0.8500, এটা হচ্ছে 46/54.12। হ্যাঁ হ্যাঁ 46/54.12, হ্যাঁ এই তো বোঝা গেছে। আচ্ছা, কার ওখানে বাচ্চারা একটু কথাবার্তা বলছে, একটু মিউট করে নিন কাইন্ডলি, ডিস্টার্ব হচ্ছে অন্যদের। এইটা গেল। এইভাবে যখন আমি 12টা ফিগার বের করলাম, এখন হচ্ছে এই উপরের এইগুলোর কাজ শেষ, এবার নিচেই আসেন। এই যে ফার্স্ট কোয়ার্টারের 1টা 2টা 3টা 3 বছরের 3টে ফার্স্ট কোয়ার্টার পেলেন, এই 3টে যোগ করেন 2.9507। সেকেন্ড কোয়ার্টারের 3টে যোগ করেন 2.9091। থার্ড কোয়ার্টারের 3টে ফিগার যোগ করেন 3.5276। একইভাবে ফোর্থ কোয়ার্টারের 3টে যোগ করলে 2.6156। এইটা, এই যে 4টে টোটাল পেলেন, তাহলে এদের প্রত্যেকটার গড় কত হবে? এই যে তাহলে 2.9507, এইটা যেহেতু 3টে ফিগারের যোগফল, 3 দিয়ে ভাগ দেন, তাহলে এই যে নিচেরটা পাবেন। হ্যাঁ স্যার তাহলে এই যোগফলকে যখন আমি 3 দিয়ে ভাগ দিলাম, তখন যেটা বেরোলো এটা হলো মিন বা গড়। এইভাবে 4টে গড় পেলাম। এই 4টে গড় যেহেতু 4টে কোয়ার্টার, এর যোগফল হওয়ার কথা 4, এক্স্যাক্টলি 4। কিন্তু এখানে কত আসছে? 4 কেন? যেহেতু 4টে কোয়ার্টার, ওই জন্য 1 + 1 + 1 + 1 4 হওয়ার কথা। কিন্তু এখানে যোগফল পাচ্ছি 4.0011, তাহলে 0.0011 বেশি আছে, তাই না? 0.0011 বেশি আছে। যদি ওইটুকু বেশি না থাকতো তাহলে এক্স্যাক্টলি 4 হতো, তাহলে কিন্তু এই যে দুটোর ভিতরে তেমন কোনো ডিফারেন্স থাকতো না। যেহেতু 0.0011 বেশি আছে, এইটাকে তাহলে মাইনাস করতে হবে। তাহলে 0.001 মাইনাস করতে হবে কত থেকে? টোটাল থেকে। টোটাল কত? 4.0011। 4.0011 থেকে যদি 0.001 বাদ দেওয়া যায় তাহলে 4 থাকে, তাহলে আমার অঙ্কটা কমপ্লিট হয়ে যায়। তাহলে 0.001 বাদ দিতে হবে 4.0011 থেকে। যেহেতু এখানে 4টে মিন যোগ করে ওইটা হয়েছে, তাহলে 4.001 কে 4 ভাগ করে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা ভাবে বিয়োগ করতে হবে। 4 ভাগ করলে কত হয়? 0.0003। 12 হয়, তবে রাউন্ডিং করে এর একদম কাছাকাছি গেলাম আর কি, 0.0003 হলো। এই দেখেন 4.0011 থেকে 4 বাদ দিলাম, তাকে আবার 4 ভাগ করলাম, করলে 0.0003। এই 0.003 প্রত্যেকটা থেকে বাদ দেন, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি থাকে? 0.9833। তারপর একটা 0.9694। তারপর একটা 0.1756 হবে। হ্যাঁ, তারপর একটা 0.8716। এই যে 4টে থাকবে, তাই না?
এই চারটে থাকবে। এখন এই চারটাকে যখন রাউন্ডিং করলাম, 2 ঘর রাখলাম দশমিকের পরে, প্রথমটা হচ্ছে 0.98, তারপরেরটা 0.97, তারপরেরটা 1.18, তারপরেরটা 0.87। এই যে এই চারটে পেলাম, এই চারটে যে পেলাম, এই চারটেই দেখেন অঙ্কটা আপনাদেরকে কি বলছে, চাচ্ছে কি ক্যালকুলেট দ্য সিজনাল কম্পোনেন্টস। এই চারটেই হলো সিজনাল কম্পোনেন্ট। এখন এই চারটে যোগ করেন তো কত হয়? একজন যোগ করেন। স্যার 4 আসে। 4 আসে। এইটাই হলো আমার টার্গেট, যে সিজনাল কম্পোনেন্ট আসলে হচ্ছে 4। এখন এইটা তো বের করলাম, এইটার ইউটিলিটি কি, এইটার ব্যবহার কি, সেটা আমরা এরপরে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখবো। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ স্যার এখানে যে কোয়ার্টার 4টা ছিল এই জন্য কি আমাদের 4 আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখানে যদি কোয়ার্টার 4টা না দিয়ে 5 হয় 6 হয় তাহলে সেভাবে বাড়তে থাকবে যদি আমাদের 12 মাস মনে করেন, মাস জি স্যার। মনে করেন মাস 12 মাস, তাহলে এখানে 12 আসবে। আচ্ছা আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরেরটা দেখি আমরা স্যার একটু। স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার আমি ওইটা বুঝলাম না কোনটা? স্যার। এই যে this gives the seasonal components 0.9833 এইটুকু বুঝছেন তো, যে টোটাল করে মিন বের করলাম। জি স্যার এটা বুঝছি। এই মিন চারটে যোগ করে আইডিয়াল সিচুয়েশন হচ্ছে যে 4.0000 হতে হবে, জি কিন্তু তা হয়নি, হয়েছে 4.0011। জি খালি 0.0011 বেশি হয়ে গেছে না? জি স্যার। কয়টা যোগ করে বেশি হয়েছে? 4টে যোগ করে। 4টা যোগ করবেন, এটাকে 4 দিয়ে ভাগ করবেন, 4 দিয়ে রাউন্ডিং করলে 0.0003 হয়, জি তাই না? এখন হ্যাঁ। যেহেতু বেশি হয়েছে, অতএব এইটা সবগুলো থেকে কম মাইনাস করবেন। মাইনাস করব। আচ্ছা মাইনাস করলে এই যে এই 4টে ফিগার পেলেন, হ্যাঁ এবার বুঝতে এটাকে পারছি। রাউন্ডিং করে এটা পেলেন। জি থ্যাংক ইউ ঠিক আছে। স্যার। এখন এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় দেখবেন যে যোগ করে মনে করেন যে 3.9908 বা কিছু একটা হলো, জি তার মানে সেটা তো আবার 4-এর চেয়ে কম হয়ে গেল। জি তখন আবার 4-এর থেকে ওই 3 পয়েন্ট ওইটা বাদ দিতে হবে, যেটুকু শর্ট পড়ছে সেইটাকে আবার 4 দিয়ে ভাগ করবেন, করে যেহেতু কম পড়ছে প্রত্যেকটার সাথে যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে। বেশি হয়েছে বলে আমি বিয়োগ করতেছি, কম পড়লে যোগ করতাম, সেটাও আমরা একটা দেখবো। মাইনাস মানে কমও হতে পারে। হ্যাঁ, কমও হতে পারে, কমও হতে পারে। আচ্ছা এখন দেখেন আমরা আরেকটাতে যাই। এখানে বলছে, এই অঙ্কটা আমি একটু দেখি আপনাদের কোথায় আছে। এইটা মনে হয় এর পরেরটাই কিনা, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 3 কিনা আমি জানি না, দেখে নিই। এইটা আছে কি, যে ইন দা এক্সাম্পল অ্যাবাভ, স্লাইড নাম্বার 10, স্লাইড নাম্বার 10 এ কি ছিল? এই যে এই অঙ্কটা, এই যে বের করছি, টি এর মানে যে 4টা, তাই না? এই অঙ্কটা এখানে যেটা করলাম সেটার কথাই বলা হচ্ছে, forecast the sales during 2005। আচ্ছা, এখানে আমরা দেখি সলিউশনটা কি করেছি। উই হ্যাভ অলরেডি ফাউন্ড ভ্যালুস ফর দ্য আন্ডারলাইং ট্রেন্ড টি। ওখানে কিন্তু আমরা টি এর একটা ইকুয়েশন বের করেছি, এই যে 42 দশমিক কত যেন ছিল, সিজনাল ভেরিয়েশন এস, and so it is now a matter of, ও আচ্ছা, আমরা যে অঙ্কটাই যে এইমাত্র করলাম, এই যে এই অঙ্কটা কেবলই যেটা শেষ করলাম, এখানে যদি আমরা রাউন্ডিং করেছি, 2 দশমিকের পরে 2 ঘর রেখেছি, যদি রাউন্ডিং না করতাম তাহলে তো ফুল ফিগার, সেটা মোর অ্যাকুরেট হতো, কিন্তু যোগ করে 4 হতো কিনা, যেহেতু আমি এখানে ঠিক 11কে 4 ভাগ করেছি, 12কে না, সামান্য একটু ডিফার করতো, তাতে কিছু আসে যায় না। সেই অঙ্কটারই যে এখানে ইকুয়েশনটা কি ছিল, এই দেখেন, 42 টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ইকুয়াল টু 42 প্লাস 1.01 স্মল টি। এই ইকুয়েশনটা ব্যবহার করে আমি এই যে ফোরকাস্ট করেছিলাম এই ফিগারগুলো, যেটা মূল ফিগারের সাথে একরকম না। এখন যদি আমি সিজনাল ইফেক্টটা ওখানে দিই তাহলে কি হবে? সিজনাল ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে এখানে কি করছে দেখেন, এই যে y ইকুয়াল টু টি ইন্টু এস, যে ফর্মুলাটা যেখান থেকে আমরা
পেয়েছিলাম s ইকুয়াল টু ওয়াই বাই টি, সেই ইকুয়েশনটাই আবার আমি ব্যবহার করছি। এখানে এই যে দেখেন, এই যে আমরা যে আগের অঙ্কটায় আর একটু যাই, এই অঙ্কটাই, এখানে যে ফিগার গুলো দেওয়া আছে, এর মূল প্রবলেমটা কোথায় ছিল দেখেন, মূল অঙ্কটা ছিল কোথায়, এটা সলিউশন, এই যে এখানে এইটা ছিল মূল অঙ্ক। তাহলে এখানেই দেখা যাচ্ছে 2003, 4, 5, 6 4 বছরের ডেটা দেওয়া আছে, এইগুলো কিন্তু ওয়াই এর মান। আপনি যখন এখান থেকে একটা ইকুয়েশন বের করলেন যেটা চেহারায় যে এইরকম, t ইকুয়াল টু 28.54 প্লাস 2.3244 স্মল টি, এখান থেকে আবার ওই টি এর মান 1, 2, 3, 4 এইভাবে এখানে 16টা আছে, 16 পর্যন্ত বসানোর পরে আপনি যে মানগুলো পাবেন সেইগুলো হচ্ছে ট্রেন্ড বা ফোরকাস্টেড ভ্যালু। সেইটা আমরা এর পরের বছরেরটা পেয়েছিলাম এইটা। এখন আমরা সিজনাল কম্পোনেন্টের অঙ্ক শিখলাম, শেখার পরে আমাকে আর একটা এক্সাম্পল দিয়েছে যে এখানে ওই 2005 সালের ওই যে ফিগারগুলো ছিল, সেই ফিগারগুলো একটু এই সিজনাল ইফেক্ট দিয়ে বের করে দেখান যে কত আসে। আপনাদের বইতে কি আছে আমি একটু দেখাই, যেটা এখানে করা আছে। এইটা আমরা ফার্স্ট সিজনাল কম্পোনেন্ট বের করলাম, এখানে কি নাই নাকি, এটা দেখে নিন। নেই, এটা দেখছি না, এইটা তাহলে অন্য জায়গা থেকে আমি দেখিয়েছি, দেখেন। তাহলে যে 55.1, 56.1 এইটা আমরা কোথায় পেলাম, 2005 সালে কত নাম্বার স্লাইডে। এই বইয়ের এই একটা সমস্যা, এই ব্যাকে যেতে হলে এটা আবার খুঁজে বের করতে হয়। 2005 সাল কোনটা, 2005 সাল, এই যে এইটা, এই অঙ্কটা আসলে স্লাইড নাম্বার 10, এর মূল অঙ্ক কোনটা ছিল, এই যে প্রথম যে অঙ্কটা আমাদের ছিল ইকুয়াল টু 1 থেকে 12, এখানে ওয়াই এর মান অ্যাকচুয়াল এইগুলো, এখানে বি এর মান বের করলাম, এর মান বের করলাম, বের করার পরে আমি এখানে একটা ইকুয়েশন পেলাম টি ইকুয়াল টু 42.02 প্লাস 1.01। এইটা থেকে আমি 2005 সালের ফিগার কি পেলাম, 55.15, 56.16, 57.17, 58.18। আমি আগেই বলেছিলাম এই অঙ্কটার ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখেন যে এখানে একটা ভেরিয়েশন আছে, প্রথম বছরে প্রথমে 42, তারপরে একটু কমে গেল, তারপরে এক্সট্রিম হাই, তারপরে একেবারেই লো। প্রত্যেকটা বছরের ট্রেন্ডের প্যাটার্ন কিন্তু এইরকম, কিন্তু আমি আমার ইকুয়েশন থেকে যেটা পেলাম সেটা এক দিকে বেড়েই চলেছে, 55, 56, 57, 58। এই বেড়ে যাওয়ার কারণ আমি ব্যাখ্যা করেছি যে এখানে সিজনাল ইফেক্টটা দেওয়া হয়নি। এই যে 55, 56, 57, 58, এরপরে যখন আমি ওই অঙ্কটারই কন্টিনিউয়েশনে গিয়ে আমি অঙ্কটা করলাম, তখন কিন্তু আমাকে সিজনাল ইফেক্টটা যদি এখানে দিই, যেমন এই ভ্যালুগুলো কিসের ভ্যালু, এটা হচ্ছে বড় টি এর ভ্যালু, ট্রেন্ডের ভ্যালু। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ওয়াই বাই টি, আমার কাছে বলছে যে এটা তো টি এর মান বের করেছি, তাহলে ওয়াই অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে, ওয়াই এর মান কত, ওয়াই ইকুয়াল টু টি ইনটু এস। তার মানে এখানে যে টি এর মানটা বের করলাম এটার সাথে করেসপন্ডিং এস গুলা গুণ দিতে হবে। তাহলে দেখি এটা আমরা কি করেছি, এই যে এখানে আসেন দেখেন, এই যে 55.1 ওখানে ছিল টি, তার সাথে এই যে এস এর মান 0.9833, যেটা এর আগের স্লাইডেই যে বের করেছি 0.9833, এটা গুণ দিয়ে দিলাম। তারপরেরটা ছিল 56.1, এর সাথে আমি গুণ দিয়ে দিলাম এই যে পরের যেটা 0.9694, এইটা গুণ দিয়ে দিলাম, দিয়ে এরকম চারটের সঙ্গে চারটে গুণ দিলে এই যে ফিগারগুলো পাওয়া গেল 54.18, 54.38, 67.24, 50.73। এখানে কিন্তু দেখেন ওই যে আমার প্রথম যে অ্যাকচুয়াল ফিগারগুলো দেওয়া ছিল সেখানে ফার্স্ট কোয়ার্টার থেকে লাস্ট কোয়ার্টার পর্যন্ত যে ট্রেন্ডটা ছিল সেইটা ফিরে আসছে। প্রথমে 54.18, 54.38, প্রায় কাছাকাছি। তারপরে হচ্ছে থার্ড কোয়ার্টারে সবচেয়ে বেশি এক্সট্রিম হাই, ফোর্থ কোয়ার্টারে একেবারেই কম।
বুঝতে পারছেন এবার? তাহলে ক্লিয়ার বিষয়টা? এখানে স্যার সিজনাল ইফেক্ট আছে। হ্যাঁ, এখানে সিজনাল ইফেক্ট আছে, বোঝা যাচ্ছে। অর্থাৎ আমার অ্যাকচুয়াল ডেটার সাথে এইটার একটা মিল আছে, এইটা আমি পেয়ে গেলাম। এইটাই হচ্ছে আমার ফোরকাস্টেড ফিগার এবং অ্যাকসেপ্টেবল ফিগার, এইটাই আমি গ্রহণ করতে পারি। এটার ভিতরে অনেক মানে কম্পোনেন্ট গুলো ঢুকানো হয়েছে যেটা বাস্তব ফিগারের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমি আরেকটা এক্সাম্পলে যাই, দেখি এটা কি বলছে। এটা আপনাদের ওই যে যেটা দেখেন বইতে, এখানেও একটা ফুল অঙ্ক একটা আছে। এই ফিগারগুলো নিয়ে আপনারা আগেও কাজ করেছেন। সেখানে এই যে অ্যাকচুয়াল ফিগারগুলো দেওয়া আছে, বলছে কি ইউজ দ্য ফলোইং ডেটা এন্ড দ্য রিগ্রেশন লাইন এত টু ফাইন্ড দ্য সিজনাল কম্পোনেন্ট এস as the arithmetic mean of y equal to t। এই যে y equal to t হতে হবে, কেন হয় না? সেটা হচ্ছে s এর কারণে, s এর ইফেক্ট নাই বলে। for each quarter where y denotes the actual cells, t the trend given by the regression equation, adjust your average seasonal variations so that they add to 4। এখানে ওই একইভাবেই এখানে টি ইকুয়াল টু, এটার ক্ষেত্রে স্মল টি এর মান 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8 আপ টু 16। ঠিক টি এর মান 1 বসাই দুটো, এটার মান বের করেন কত হয়। এই জায়গায় 28.5425 আর এখানে হবে 2.3244, যোগ করলে 30.87 যে সেইটা। দশমিকের পর আমি 2 ঘর রেখেছি। আর এখানে বেশি রাখার কারণ হচ্ছে যাতে রাউন্ডিংটাও মোটামুটি অ্যাকুরেট হয়। তাহলে এই টেবিলটা বানানো সবার কাছে ক্লিয়ার? কারো সমস্যা নেই তো? এই ইকুয়েশনের ভিতরে টি এর মান 1 2 3 4 5 6 এইভাবে 16 পর্যন্ত বসায়ে 1 2 3 4 5 6 7 8 এইভাবে মানগুলো বের করে আমি 16টা ফিগার বের করলাম। এরপরে আমার কাজ হবে ওই আগের অঙ্কের মতো এস এর মান বের করা। এস এর মান হচ্ছে y/t, এইটা হচ্ছে y, এইটা হচ্ছে t। তাহলে y যেমন প্রথম কোয়ার্টারের ক্ষেত্রে প্রথম বছরের 24.8 ডিভাইডেড বাই 30.87 কত হবে? এই দেখেন, এই যে এইটা হয়। এইভাবে প্রত্যেকটা y কে t দিয়ে যখন ভাগ দিবেন তখন এই ফিগারগুলো পাবেন। এইটা বোঝা গেল কিনা? স্যার এস এর মান বের করতে গেলে তাহলে আগে টি এর মান বের করে নেওয়া লাগবে। হ্যাঁ, টি এর মান যদি দেওয়া না থাকে তো বের করে নিতে হবে। দেওয়ার পরে তারপর স্যার ওই আগের স্লাইডে একটু যাবেন, নিচে যেগুলো ওইগুলো স্যার ওয়াই। হ্যাঁ হ্যাঁ, স্যার আগের স্লাইডে একটু যাবেন। হ্যাঁ এইটা স্যার এই যে আপনার উপরে যে 24.8 এগুলো ওয়াই। হ্যাঁ, এগুলো ওয়াই মানে কি আপনি খেয়াল রাখবেন যে ওয়াই ডেনোটস দ্য অ্যাকচুয়াল সেলস, অর্থাৎ এইটাই অ্যাকচুয়াল সেলস যেটা প্রবলেমে আপনাকে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, এটা হলো ওয়াই, হ্যাঁ, অ্যাকচুয়াল সেলটা হলো ওয়াই এখানে। এবং ওইটা থেকে এই ইকুয়েশনটা বের করতে হবে। জি, যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আর বের করার দরকার নেই, কারণ ইকুয়েশনটা বের করে আবার সিজনাল ইফেক্ট বের করতে বলে অঙ্কটা অনেক বড় হয়ে যায়। এবং আমি মনে করি ওই অঙ্কের উপরেই 20 মার্কস থাকা উচিত, কিন্তু সেটা সাধারণত দেয় না। এই জন্য মনে হয় স্যার দিয়ে দিছে। হ্যাঁ, এই জন্যই 5-6 নাম্বার দিয়ে দিছে। এখানে তো স্যার 3 মানটা দিয়ে দিছে, ওই যে উপরে দেখতেছি एग्जांपल। আপনারা এইটার একটা সুযোগ হিসাবে নিতে পারেন যে আপনাকে মনে করেন প্রশ্ন করা হলো এই ফিগারগুলো দেওয়া আছে, আপনি রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে, এই অঙ্কটা আগে আলাদা করেন। আপনারা কিন্তু করছেন, এই অঙ্কটা আগে করেই এটা বের করছেন, কিন্তু এই বইয়ের প্রথম দিকে এই চ্যাপ্টারের প্রথম দিকে কিন্তু এটা বের করা আছে, দেখেন ওইটা একটা আলাদা অঙ্ক ছিল। ঠিক আছে, তারপরে এটা পাওয়ার পরে বলেন যে আমি তো ইকুয়েশন বের করলাম, তাহলে যে টি এর মান যখন 1 থেকে 16 পর্যন্ত বসাবো তাহলে কি আবার এই ফিগারগুলো পাই কি না পাই জানি না, আপনি ওই ফিগারগুলো বের করলেন, বের করে দেখলেন যে একটার সাথে আর একটা আসলে মিল নাই। যদি মিল না থাকে, কেন মিল নাই? কারণ সিজনাল কম্পোনেন্ট এখানে ইনক্লুড করা হয়নি। তাহলে সিজনাল কম্পোনেন্ট কিভাবে বের করবেন? s = y/t, অর্থাৎ এই যে y তাকে এই যে করেসপন্ডিং t ভ্যালু দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে এই যে এই আবার 16টা ফিগার পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে ওই একই ছন্দে সব চারটে যোগ করেন, এইটা পেলেন। যোগ করার পরে আবার গড় বের করতে হবে, তাহলে যেহেতু 4টে ফিগারের যোগফল অতএব 4 দিয়ে ভাগ করেন, করলে পরে যে 0.8300
তারপরে এখানেও 4টে ফিগারের যোগফল, এটা তাকে 4 দিয়ে ভাগ করলে 0.9927। এইভাবেই 4টে মিন পেলেন। এই 4টে মিনের যোগফল কত হলো? এটা 3.9988। এটা 4-এর চেয়ে কম হলো না? এটাকে 4 করতে হলে এর সাথে দেখেন 0.0012 যোগ করতে হবে। এটা তো ক্লিয়ার? 0.0012 কম হচ্ছে। হ্যাঁ, তাহলে এই 0.0012 যোগ করা মানে কি? যেহেতু 4টে ফিগারের যোগফল, অতএব একে এই প্রত্যেক জায়গায় 4 দিয়ে ভাগ করে 0.0012 কে 4 দিয়ে ভাগ করেন, ভাগ করলে হচ্ছে 0.0003। প্রত্যেকটা থেকে 0.0003 বিয়োগ করলাম। বোঝা যায়? জি স্যার, আগেরটার মতোই তো স্যার। হ্যাঁ, বিয়োগ করলাম, যোগ করলাম, যেহেতু এটা কম আছে এটাকে বাড়াই দিতে হবে আগেরটার মতোই। তবে এটা আগেরটা ছিল 4.0011, তার মানে বেশি ছিল, সেই জন্য প্রত্যেকটা বাদ দিয়েছিলাম। এবার আছে 3.9988, কম আছে, এই জন্য প্রত্যেকটার সাথে এটা যোগ করলাম 0.0003। ঠিক আছে? জি স্যার। যোগ করলে কত হলো? 0.8303, 0.9930, 0.997। এই 4টে আবার যোগ করেন, দেখেন ঠিক এই সাইডই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, সেই জন্য এই সাইড আপনি আগে নাও লিখতে পারেন। আপনি দেখবেন যে কত শর্ট আছে। শর্ট আছে হচ্ছে 0.0012। এই 0.0012 যেহেতু 4টে ফিগারের যোগফল, 4 দিয়ে ভাগ করে 0.0003, এই 4টের নিচে সবগুলো লিখবেন, লিখে এটা যোগফল আবার 0.0012। তারপরে প্রত্যেকটা যোগ করেন, যোগ করে আবার যোগফল যেটা হলো সেইটার যোগফল দেখবেন আবার ঠিক 4 মিলে গেছে। তাহলে আপনার সিজনাল কম্পোনেন্ট হচ্ছে এই 4টা, এই যে এই 4টা 0.8303, 0.9930, 0.9979, 0.1788। এটাকে রাউন্ডিং করলে কত আসে? 0.83, 0.99, 0.9979 মানে 1, রাউন্ডিং করলে 1 হয়ে যায়, আর 0.18। স্যার হ্যাঁ স্যার হচ্ছে মিন গুলো যদি আমি যোগ করি তাহলে কোন সময় তাহলে স্যার 4 হওয়ার সম্ভাবনা নাই, এক্সাক্ট 4 হওয়ার সম্ভাবনা নাই স্যার, কারণ পুরোর সম্ভাবনা, ধরেন অঙ্ক একটা দিলে 4 হয়ে গেল, তখন কিন্তু দেখবেন ওই তখন তো ডিফারেন্স নাই। তার মানে হচ্ছে যে আপনার ওই অ্যাডজাস্টমেন্ট নয়, যে টি ভ্যালু যেটা বেরোবে সেইটাই ফাইনাল ভ্যালু। এই হলো একটা। আর একটা হচ্ছে যে না, মনে করেন এটা 4 হলো, ঠিক আছে, 4 হলে এই দুটো লাইন স্যার আমার তো লাগবে, ক্লিয়ার থাকছে না তো স্যার। 4 হলে এই পরের দুটো লাইন মিনিংলেস। হ্যাঁ স্যার আমার তো এখানে সিজনাল ইফেক্টটা থাকছে না, তাহলে স্যার 4 কিভাবে হবে এক্সাক্ট? না, 4 হতে পারে। মনে করেন 4 হলো, 4 হলে তো এখানে ডিফারেন্স 0, তাই না? তার মানে পরের দুটো লাইন কাজে লাগবে না, না লাগলে সিজনাল ইফেক্ট হবে এই 4টাই, যে 4টে যোগ করে 4 হলো। বুঝতে পারছেন? তখন এস এর মান হবে 0.83, 0.99, 1.00, 1.18, এই 4টা। এখানে ঠিক আছে, এই জায়গাটায় একটু গোলমাল আছে, এখানে তো 1 হবে না, এখানে 1 হবে। তার মানে স্যার সিজনাল ইফেক্ট না থেকেও 4 হতে পারে? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। এই 4টে এখন যোগ করেন তো কত হয়? রাউন্ডিং করার পরে এটা 4ই হবে আর কি। তাহলে এই 4টে পেলেন। এই 4টে পাওয়ার পরে আলাদা একটা অঙ্ক হিসাবে তারা দেশে যে এই 4টের ইফেক্ট দিয়ে 4 আসে স্যার? হ্যাঁ, এই অঙ্কটা ওই যে আগে আমরা করেছি ওই অঙ্কেরই ইসের। এখানে দেখি আমরা, এর দেখেন, ইন দ্য এক্সাম্পল অ্যাবাভ ফোরকাস্ট দ্য সেলস ডিউরিং 2007। এখন 2007 এর যেটা ছিল, 2007 এরটা হলে কি করতে হবে দেখেন, আমি দেখাচ্ছি। এই জায়গাটাই যদি আপনি ফোরকাস্ট করেন 2007, তার মানে টি এর মান কত হবে? স্মল টি এর মান ওই যে স্যার যে সেলস ভ্যালু আছে কোয়ার্টার 1 এ 24.18। হ্যাঁ, এখানে 16 পর্যন্ত তো ছিল এই পর্যন্ত, তাই না? তাহলে এর পরে হবে 17, 18, 19, 20, যেটা এর আগে কোথায় যেন করাইছি, খেয়াল আছে? এর আগে ইলাস্ট্রেশনে এটা করাইছিলাম টি এর ট্রেন্ডের অঙ্কের ভিতরে, লাস্ট অঙ্কটা ট্রেন্ডের 16, 17, 18, 19, 16, 17, 18, 19 টি এর মান বসান, তাহলে 4টে ফিগার পাবেন টি এর।
সেই চারটে ফিগারের সাথে প্রথমটার সাথে এত দিয়ে গুণ দেন, দ্বিতীয়টার সাথে এত দিয়ে গুণ দেন, তৃতীয়টার সাথে এত, চতুর্থটার সাথে এত, তাহলে কিন্তু ওই যে দেখবেন এইটা পেয়ে যাবেন। এবং এই যে ফিগারটা পেলেন এইটা কিন্তু ওই যে আমার যে অরিজিনাল ফিগার দেওয়া আছে এইগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। 54, 57, 60, 68 ক্রমান্বয়ে বেড়ে গেছে। এখানেও দেখেন ক্রমান্বয়ে বেড়ে গেছে। আর বাড়ুক আর না বাড়ুক সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে এইটাই নিয়ম এবং এইভাবেই করতে হবে। এখানে আর একটা জিনিস নিচেই দেখেন যে দি ফোরকাস্টেড সেলস ফর দ্য 4 কোয়ার্টার্স অফ 2007 আর কত হবে, এটা কত হবে 56.5 হাজার। মানে কি সেটা লিখতে হবে কিভাবে? 1000 দিয়ে গুণ করে তারপরে হ্যাঁ 1000 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে এখানে লিখতে হবে। ক্লিয়ার হলো? তার আসল ঠিক আছে তো? এরপরে আমরা আর একটা এক্সাম্পলে যাই। এগুলো ছোট ছোট, এগুলো ওইটার উপরে কুইজ টাইপের কোশ্চেন। The company of example 381 reports that of 50,000 pound during the sales of 50,000 pound during the fourth quarter of a certain year. Seasonality adjust this figure. আচ্ছা, এখানে বলছে যে ওই যে এর আগে যে এক্সাম্পলটা করলাম ওইটারই একটা বছরের চতুর্থ কোয়ার্টারের সেল ছিল এইটা। তা বলছে যে এটা সিজনালিটি অ্যাডজাস্টমেন্ট দেখাইতে হবে। এখন আমাদের ফর্মুলা কি? S equal to y by t। যেহেতু এইটা অ্যাকচুয়াল সেলস, এইটা হলো y এর মান। আর ফোর্থ কোয়ার্টারের সিজনালিটি কত ছিল? আপনি চলে যান, এখানে ফোর্থ কোয়ার্টারের সিজনালিটি ছিল 1 পয়েন্ট নাকি এই যে 1.1788। হ্যাঁ নাকি এটা কি বললো? এটা কোম্পানি দ্য ফোর্থ কোয়ার্টার অফ সার্টেন ইয়ার সিজনালিটি অ্যাডজাস্ট। সিজনালিটি এটা কোনটা নিয়েছে? 0.8716। এটা কত ছিল? এটা কোন অঙ্কের? এটা 831। 831 মানে উপরের দিকে, তাহলে এইটা না অঙ্ক। আমরা এর আগে যে সিজনালিটি বের করলাম ফোর্থ কোয়ার্টার, এই যে এইটা ফোর্থ কোয়ার্টারে ছিল 0.8711। এটা স্লাইড নাম্বার 15। অর্থাৎ এই জায়গাটাই এক্সাম্পল, এই জায়গাটা একটু লিখে রাখি, নাহলে বারবার ভুল হয়। স্লাইড নাম্বার 15 নাকি? হ্যাঁ এইটাই হচ্ছে ফোর্থ কোয়ার্টারের দেখলাম 0.8716। তাহলে ওয়াই এর ভ্যালু যেহেতু 50,000, তাকে এস দিয়ে ভাগ করলে যেটা বেরোলো এটা হলো টি এর মান। এই টি এর মানটাই আপনার কাছে চাচ্ছে। এই যে সিজনালিটি অ্যাডজাস্ট দিস ফিগার, সেটা হচ্ছে এইটা। আর একটা এক্সাম্পল আছে, এইটা এর পরের এক্সাম্পলটা যেটা এই যে একটু আগে করলাম। এইটা যদি সেলস 60,000 হয়, তাহলে 60,000 কোন কোয়ার্টারের? ফার্স্ট কোয়ার্টারের। তাহলে ফার্স্ট কোয়ার্টারের সিজনালিটি কত ছিল? এই যে এটা 0.8303। এই যে 0.8303 দিয়ে এই যে ওয়াই কে ভাগ দিয়েছে, যে টি এর মান বেড়ে গেছে। মানে টি এর মান মানে হচ্ছে ফোরকাস্টেড ভ্যালু। আশা করি ক্লিয়ার। এবং এটা আপনারা একটু, এটা আপনাদের বই থেকে নেওয়া হয়েছে, বইগুলো একটু দেখবেন, ওই যে টেস্ট আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে, তখন দেখবেন যে অঙ্কটা অনেক সহজ। তবে এইগুলো হচ্ছে কি একটু মনে রাখতে হয়, একটু মনোনিবেশ করতে হয় বেশি, না হলে অনেক সময় দেখা যায় যে এইটা যোগ, আমি যে বলে দিলাম যে এই তিনটে যদি যোগ করে টোটাল বের করেন, তাহলে এভারেজ বের করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে। আবার যদি দেখা যায় যে যোগ করে 4 চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে যেহেতু বেশি হয়েছে, তাহলে বেশিটুকুকে আবার 4 দিয়ে ভাগ করে প্রত্যেকটা থেকে বিয়োগ করতে হবে, যেহেতু বেশি হয়ে গেছে কমাইতে হবে। আর যদি কম হয় তাহলে যে ডিফারেন্সটা ওইটাকে আবার 4 দিয়ে ভাগ করে যোগ করতে হবে।
আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা যদি 4 হয় তাহলে তো ডিফারেন্স 0, সেই ক্ষেত্রে ওই দুটো লাইন আর করা লাগবে না, যোগ বিয়োগেরও প্রশ্ন নাই। সুতরাং যেগুলো যোগ করে 4 হলো ওইগুলোই সিজনাল কম্পোনেন্ট। আর সিজনাল কম্পোনেন্টের সাথে অ্যাকচুয়াল ডেটা এবং ট্রেন ডাটা এইটার রেশিওটাই হবে সিজনাল কম্পোনেন্ট, অর্থাৎ S=Y/T। এই জিনিসগুলো সব একটু মনে রাখতে হবে, না হলে আর মনে রাখতে গেলে এগুলো একটু চর্চা করতে হবে আপনাদের। এখন একবার ভালোভাবে চর্চা করে রাখেন, যদি মনে করবেন যে না মনে থাকবে না, অত দুশ্চিন্তা করার দরকার নেই। পরীক্ষার আগে আবার একটু তাকাবেন, দেখবেন আজকের দিনের কথা আপনার মনে পড়ে যাবে এবং মনে সবই পড়বে। তো এইগুলো একটু দেখেন। আমরা এবার এই সিজনাল কম্পোনেন্ট এই স্লাইড দিয়ে শেষ করলাম। এখন আমরা মনে হয় নতুন একটা জিনিসে যাচ্ছি, সেটা হচ্ছে মুভিং এভারেজ ট্রেন্ড। এইটা আমরা শেষ করলাম। প্রডিউসিং দ্য ফাইনাল ফোরকাস্ট গেল, তারপরে মুভিং এভারেজ ট্রেন্ড যে অঙ্কটা এর আগে দেখালাম ওইটা আপনাদের বইয়ের 137 নম্বর পৃষ্ঠায় আছে, তারপরে 136 নম্বর পৃষ্ঠায় আছে, এগুলো দেখেন। আর 137 নম্বরে যেটা আছে মুভিং এভারেজ ট্রেন্ড, এইটা সম্ভবত এই চ্যাপ্টারের লাস্ট পয়েন্ট। এইটা এখন একটু দেখাবো, দেখেন তো, দেখে না কি লেখা আছে। মুভিং এভারেজের ব্যাখ্যা আগে দিয়েছিলাম। এখানে মুভিং এভারেজটা দি অ্যাবাভ অ্যাপ্রোচ ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন অফ লিনিয়ার ট্রেন্ড। এইটাও লিনিয়ার ট্রেন্ড, আগেরগুলোও লিনিয়ার ট্রেন্ডই ছিল। An alternative approach that does not depend on linearity involves with moving average the trend. This approach is still voluminous but is essentially simpler than the regression analysis. এইটাও একটু ক্যালকুলেশন বেশি, কিন্তু রিগ্রেশন আগে যে আমরা যে সিস্টেমটা করলাম ওইটা রিগ্রেশন ইকুয়েশনের থেকে করছিলাম, সেই জন্য ওটার নাম ছিল রিগ্রেশন অ্যানালাইসিস, and can just easily be computerized, এবং এটাও কম্পিউটার ইউজ করে করা যায়। তা আমরা তো আর কম্পিউটার ইউজ করে পরীক্ষা দেবো না, তাই কম্পিউটার ছাড়া ম্যানুয়ালি এটা একটু দেখি। আপনাদের বইতে থিওরিটিক্যাল পার্টটা একটু দেখে নেবেন। আমরা ফার্স্ট যাব হচ্ছে ইলাস্ট্রেশন 5, আপনাদের বইয়ের 238 নম্বর পেজে মনে আছে, অন্যান্যদের ক্ষেত্রে অন্যরকম হতে পারে। তারপরে 239 নম্বর পেজে দেখেন একটা অঙ্ক করা আছে, অঙ্কটা দেখতে বেশ বড়। এই যে সিজনাল অ্যাডজাস্টমেন্ট, এই যে মুভিং এভারেজ অঙ্কটা করা আছে, নিচেই দেখেন এই যে বিরাট একটা টেবিল আছে, এই টেবিল অনুযায়ী আপনাদের এই যে পুরানা বইয়ের এটা মনে হয় ফাঁকা ফাঁকা করে আরো ভিজিবিলিটি বাড়াইতেছে। এখানে দেখেন কিভাবে করলাম আমি অঙ্কটা। ওইটা লম্বা ভাবে ছিল টপ টু বটম, আমি এটাকে এইভাবে করে নিছি জায়গা বাঁচানোর জন্য। এখানটাই মুভিং এভারেজে দেখেন এখানে কি দেওয়া আছে, 2, 3, 4 সালে কোয়ার্টার 1, 2, 3, 4 এর 4টে করে ফিগার দেওয়া আছে, তাহলে মোট 12টা ফিগার আছে। এই কথাটার দিকে একটু খেয়াল রাখবেন। এই যে বলছে কি এক্সাম্পলে কি বলছে, কম্পিউটার ট্রেন্ড, এখানেও কিন্তু টি এর ভ্যালু বের করতে বলছে, সিজনাল না। কম্পিউটার ট্রেন্ড, টি এর সিজনাল বের করার পদ্ধতি ওই একটাই, ট্রেন্ড বের করার একটা ভিন্ন পদ্ধতি এটা। কম্পিউট দ্য ট্রেন্ড অ্যাজ এ সেন্টার্ড 4-point মুভিং এভারেজ, এর মানেটা কি? Here cells in is in 1000,
4-point মুভিং এভারেজ। আপনারা আপনাদের বইয়ের 239 পৃষ্ঠায় দেখেন যে টেবিলটা দেওয়া আছে, কোয়ার্টার 1 2 3 4 উপর থেকে নিচে আছে, তারপরে 3 সালেরও তাই, 4 সালেরও তাই। 12টা ফিগার 42 থেকে শুরু করে নিচে একদম নিচে 46 পর্যন্ত দেওয়া আছে। তারপরে থার্ড কলাম যেটা, এখানে কলাম হেড লেখা আছে 4 কোয়ার্টারলি টোটাল। ওই যে এই কথাটা আর এই কথাটা খেয়াল করেন, আপনার অঙ্কে বলছে কি প্রবলেমে, কম্পিউট দ্য ট্রেন্ড অ্যাজ এ 4-point মুভিং এভারেজ। 4-point মুভিং এভারেজ মানে আপনি চারটে করে জোট বাঁধবেন। প্রথমে চারটে, 1 2 3 4, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এই চারটে ফিগার যোগ করবেন। যোগ করে তাকে পরে আমি বলতেছি কি করতে হবে। এই চারটে ফিগার যোগ করলাম। এখানে ক্লিয়ারলি বলা আছে, ইন দিস টেবল দ্য 4 কোয়ার্টারলি টোটাল কলাম ইজ সিম্পলি দ্য সাম অফ ইচ সেট অফ 4 কনজিকিউটিভ কোয়ার্টারলি সেলস ফিগার। মানে 42 যোগ 41 যোগ 52 যোগ 39, প্রথম চারটে ফিগার যোগ করলে হয় 174। যেহেতু এটা মুভিং এভারেজ, পরের আবার এইটা ফার্দার প্রসিডের ক্ষেত্রে এই প্রথমটা বাদ দিয়ে দিবেন, 42 কে বাদ দিয়ে দিবেন, দিয়ে 39-এর পরেরটা এর সাথে অ্যাড করবেন। আপনি টেবিলে দেখেন, যদি আপনি 42 কে বাদ দেন, পরের চারটে কোনটা হয়? 41 52 39 45। এর দেখেন 41 52 39 45 আবার যোগ করলাম। আবার এর পরেরটা করেন, তখন 41 বাদ হয়ে যাবে, 45-এর পরে আছে কত? 48, ওইটা অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি যেতে থাকবেন যতক্ষণ আপনার আটকা না পড়ে। এখানে দেখেন আপনার বইতে প্রথমে 42 41 52 39 যোগ করে হলো 174, তারপরে 41 52 39 45 যোগ করে হলো 177, তারপরে 52 39 45 48 যোগ করে হলো 184। এইভাবে করতে করতে একদম লাস্টে যায় দেখেন 52 51 60 46, এই চারটে যোগ করে হলো 209। এরপরে যদি আপনি 52 বাদ দিতে যান পারবেন না, কারণ পরে 46-এর পরে তো আর কোনোটা নাই যেটা এর সাথে অ্যাড করে 4 পয়েন্ট বানাইতে পারবেন। 52 বাদ দিলে আর তাকেই 3টা, আপনি 4টে বানাইতে পারছেন না। অতএব লাস্টের যে 4টে আছে এই 4টে যোগ করে যখন 209 বানালেন, তখন কিন্তু আপনার এই লাইনের কাজ শেষ হয়ে গেল। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে প্রথমটা পেলেন 174, দ্বিতীয়টা 177, তৃতীয়টা 184, এইগুলো বসাবেন কোথায়? যেহেতু 4টে জিনিসের যোগ করে 174 প্রথমটা পেলাম, ঠিক 4টের মাঝামাঝি অর্থাৎ 2.5তম পজিশন সোজাসুজি ওই কলামে সেট করে দেবেন, 41 আর 52-এর মাঝামাঝি সোজা। আশা করি বোঝা যাচ্ছে। তারপরেরটা যেহেতু 41 52 39 আর 45-এর যোগফল, এইটার পজিশন 177 হবে হচ্ছে কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 4 এর মাঝামাঝি। স্যার, হ্যাঁ স্যার এই যে 4টা করে যে আমরা নিলাম, এখানে কি 4 কোয়ার্টার, এটা এই জন্য কি না 4 পয়েন্ট মুভিং এভারেজ বলা আছে এই জন্য? এটা 4 পয়েন্ট বলার আর 4 কোয়ার্টার যাই বলুক না কেন, 4 যেহেতু বলছে অতএব এইটাই। আচ্ছা আচ্ছা, এই জন্য 4টা করে আমি নিয়ে এভারেজ করছি, এবার এই 4টা যোগ করছি এই জন্য একটা পর পর। হ্যাঁ, প্রশ্নটা কি? স্যার মানে 4টা করেই কেন যোগ করছি আর কি, আমি সেটাই প্রশ্ন করেছিলাম। কারণ এই যে 4 কোয়ার্টারলি বা 4 পয়েন্ট যাই বলুক, 4 মান্থ বলুক, 4 ইয়ার বলুক, 4টে করেই, ঠিক আছে? জি স্যার। এইভাবে সব কয়টা যোগ আমি করলাম, শেষ করলাম যোগ করাটা। এই দেখেন টেবিলটা আমি এখানে নিয়ে আসছি। তাহলে এই যে 174, এইখানে আমার এই লোকেশনটা আমি ঠিক মতো বসাই নাই, তবে এক্সেলে বসানো সম্ভব, আর একটু বড় হয়ে যেত শীটটা, সেই জন্য। তবে আপনাদের বইটাই দেখেন ঠিকভাবে বসানো আছে যে 174 177 184 কোথায় বসবে, এই পজিশনটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট,
এর পরের কোয়ার্টারটাই দেখে, পরের কলাম হেডটা দেখেন, যেটা আপনাকে প্রশ্নের ভিতর বলে নাই, কিন্তু আপনাকে এটা করতে হবে। কি কারণে করতে হবে সেটা আমি বলছি। যে এটা কি বলছে, সেন্টার্ড 8 কোয়ার্টারলি টোটাল ছিল, 4 কোয়ার্টারলি আপনাকে বলছে। আপনার তাহলে সেন্টার্ড 8 লাগলো কেন? সেন্টার্ড 8 লাগলো এই কারণে, দেখেন 174 177 যেটা 4 পয়েন্ট টোটাল ছিল, সেটা কিন্তু কোনো পার্টিকুলার কোয়ার্টার সোজা স্পেসিফিক্যালি বসে নাই। এইটাকে সুনির্দিষ্ট কোয়ার্টারে বসানোর জন্য আবার আমি 8 পয়েন্ট নিলাম, মানে ওই যে 174 হলো 4টের যোগফল, 177 ও 4টের যোগফল, এই দুটো যোগ করলে আসলে 8টার যোগফল হলো, যোগ করে 351 হলো। এই 351 বসাবো 174 এবং 177 এর মাঝামাঝি, অর্থাৎ কোয়ার্টার 3 সোজাসুজি। ঠিক আছে? এই যে 351টা বসলো কোয়ার্টার 3 সোজাসুজি। এইটুকু বোঝা যায় কিনা? স্যার 4 কোয়ার্টারলি টোটাল যেভাবে বসেছেন ওটা একটু স্যার বুঝিয়ে দেন। 8 কোয়ার্টারলি সেন্টারটা বুঝছি স্যার, কিন্তু 4 কোয়ার্টারলি একটু মানে কিভাবে বসাবো সেটা একটু বুঝিয়ে দেন। 4 কোয়ার্টারলি ওই 4টের মাঝামাঝি বসাবেন। যে চারটা ধরবো ফার্স্ট চারটার মাঝামাঝি। পরের গুলো তো 4টার মাঝামাঝি বসলো না, যেমন প্রথমটা 174, না, তখন এইটা তো 4টার আমার, মাঝখানে এইটা তো বসলো। আমি এক্সেল শিটে ওইভাবে বসাই নাই, কারণ জায়গা ও। সংকলন। একটা বইতে দেখেন ও, তার পরের গুলো এই ওই যে যে 177 হ্যাঁ 177 বসবে কিন্তু এই Q3 এবং Q4 এর মাঝামাঝি। বুঝতে পারছেন? বইতে স্পষ্ট করে দেয়া আছে স্যার। বইতে সুন্দরভাবে আছে। এই যে পেজ নাম্বারটা কত 177 দেখে এটা ভাই? কোন চার, 240। আচ্ছা, এই 177 কোন 4টে ফিগার যোগ করে হয়েছে? 41, 52, 39 আর 45, তাই না? অতএব এর মাঝামাঝি হলো 52 আর 39 এর মাঝামাঝি বসবে 177। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখন যেহেতু এরা কোয়ার্টার 3 আর দুটো কোয়ার্টারের মাঝামাঝি যেহেতু এইগুলো বসছে, এইগুলোকে কোনো একটা কোয়ার্টারে সোজাসুজি প্লেস করার জন্য আবার এর দুটো দুটো করে আবার যোগ করলাম। অর্থাৎ এটা ছিল 4টের যোগফল, 351 হয়ে গেল 8টার যোগফল হয়ে, এইটা কিন্তু তখন 174 এবং 177 এর মাঝে কি আছে? কোয়ার্টার 3 আছে। এই কোয়ার্টার 3 সমান 351 বসে গেল। তাহলে এখন দেখেন, কোয়ার্টার 3 সোজা বসলো 351, কোয়ার্টার 4 সোজা বসলো 361, কোয়ার্টার 5 সোজা 377, কোয়ার্টার 6 সোজা 393, এইভাবে সব কিন্তু এখন কোয়ার্টার সোজাসুজি চলে আসছে। ঠিক আছে? আমি কিন্তু একটু ইচ্ছা করে এই জায়গায় স্লো যাচ্ছি। যখন এই ফিগারটা পেয়ে গেলেন, তখন এই যে 351 এটা কয়টা ফিগারের যোগফল? 8টা ফিগারের যোগফল। এই জন্য একে 8 দিয়ে ভাগ দেন, কত হয়? 43.87। ঠিক আছে? প্রত্যেকটাকে 8 দিয়ে ভাগ দেন। এই যে এইটা পেয়ে, এইটাকেই বলা হচ্ছে মুভিং এভারেজ। ঠিক আছে, তাহলে মুভিং এভারেজ বের করে কিরকম? জি স্যার। স্যার, হ্যাঁ, এগুলার ইফেক্টিভনেসটা কোথায় স্যার? এগুলোর কার্যকারিতা কোথায় স্যার? এগুলো আমি কোথায় বাস্তবায়ন করব? কার্যকারিতায় ওই যে ট্রেন্ডটা এই যে ট্রেন্ডটা একটা বের করার, যে এটার পরে আছে ওই যে এই যে নিচেই দেখেন, ওই টেবিলটার নিচে লেখা আছে, উই নাও কমপ্লিট দ্য প্রসেস অফ ফোরকাস্টিং দ্য ট্রেন্ড ভ্যালুজ, দেয়ার আর নো নিউ টেকনিক ইনভলভ। এইটা ছাড়াও, আচ্ছা এরপরে আমরা এক্সাম্পল গুলো একটু দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শুধু দেখেন যে মুভিং এভারেজটা কিভাবে বের করতে হয়। মনে করেন যে মুভিং এভারেজ আপনাকে এইভাবে বের করতে দিল, সেটা কিভাবে বের করবেন? যদি অন্য কোনো যে 4 পয়েন্ট না দিয়ে অন্য রকমের দিতে পারে, সেইটাও এই একই টেকনিকে কিভাবে বের করতে হবে। এবং এইটার জন্য আপনারা আপনাদের এই শেয়ার টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং বা লাস্টে কি আছে একটু দেখেন তো, এই ধরনের অঙ্ক আরো আছে কিনা।
আচ্ছা স্যার, হুম, স্যার 8 কোয়ার্টারলি কি বের করতেই হবে ওরা না চাইলেও? হ্যাঁ, তাছাড়া তো আপনি এই যে এই যে এভারেজ 4.43.875 বের করলেন, এটা কোন কোয়ার্টারের? এইটা 8 কোয়ার্টার কোয়ার্টার। 3, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি যদি ওইটা না বের করে এইটাই করতেন তাহলে কি হতো? এইটাকে আপনি 4 দিয়ে ভাগ করেন, 174 4। এইটা যদি কোনো একটা পার্টিকুলার কোয়ার্টার সোজাসুজি হতো তাহলে আর আপনার 8 সেন্টার বের করা লাগতো না। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এইটা তো আপনি 4 দিয়ে ভাগ করলেন, ভাগ করলে দেখবেন এর কাছাকাছি একটা ফিগার আসে, কিন্তু সেইটা কোন কোয়ার্টারে সেটা তো বলতে পারছেন না। 1 2 3 4 কোনো সোজাই পড়েনি, এটা পড়ছে তাদের মাঝামাঝি। ওই 43.5 স্যার এটা স্যার। যখন দেখবেন যে কোনো স্পেসিফিক কোনো কোয়ার্টারে পাচ্ছেন না, তখনই আপনি এটা আবার ডাবলে চলে যাবেন। ঠিক আছে? জি স্যার, বুঝছি। ওকে, এরপরে আমরা আর একটা দেখি, একটু দেখি কি আছে। এটা কি বলছে? ওই যে আগেরটাই যেটা আমরা বের করে আসলাম, ওখানে কি বের করলাম দেখেন, ওখানে কিন্তু আমি এই যে এই ফিগারগুলো পেলাম, এইটাই হলো ট্রেন্ড ভ্যালু। ওই যে যেটা আগে আমরা রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমে টি ইকুয়াল টু 42 প্লাস 1.01 ইন্টু স্মল টি, ওই ইকুয়েশন থেকে যেটা বের করেছিলাম, এখন কিন্তু সেইটা মুভিং এভারেজের ভিত্তিতে এটা বের করলাম। শর্টফলটা কি হলো? এখানে কোয়ার্টার আছে 12টা, কিন্তু আমি ফিগার পেলাম কয়টা? 8টা। 4টে কিন্তু ফিগার আমি পাচ্ছি না, যেহেতু এর আসে ওই যে আমাদের প্রসেসের কারণেই শেষের দুটা আর প্রথম দুটা অমিট হয়ে যাচ্ছে। তাতে সমস্যা নেই। প্রথম কোয়ার্টারে কোনো ফিগার নাই, দ্বিতীয় কোয়ার্টারে কোনো ফিগার নাই, তৃতীয় কোয়ার্টারে 43 এত, চতুর্থ কোয়ার্টারে এত, আবার লাস্টে যান 11তম কোয়ার্টারে কোনো ফিগার নাই, 12তম কোয়ার্টারে কোনো ফিগার নেই। তাহলে এটাকে কিভাবে সাজাবো? এই যে এইভাবে সাজালাম। প্রথম কোয়ার্টারে ফিগার নাই, দ্বিতীয় কোয়ার্টারে ফিগার নাই, লাস্টেরও দুটোই ফিগার নাই। এখানে পড়েন এই এক্সাম্পলটা কি বলছে। এটা হচ্ছে আপনাদের এক্সাম্পল, সম্ভবত এটা 6 নাকি, সম্ভবত ক্যালকুলেট দ্য ট্রেন্ড অফ দ্য সেলস ভার্টিক্যালি বিসি এন্টার 4.9, এটাও না, আপনার এইটা হচ্ছে 7। হ্যাঁ 7 মনে হয়। এটা দেখেন তো একটু কি বলছে। In the example above, find the seasonal components from the new trend values, assuming the multiplicative model. তাহলে এস এর ভ্যালু, এগুলো হলো সব এস এর ভ্যালু। এস এর ভ্যালু কিভাবে বের করবেন? আমরা জানি এস এর ভ্যালু এস ইকুয়াল টু ওয়াই বাই টি। এখন ওয়াই কোনটা, টি কোনটা, জান আগের টেবিলে। এই দুটোতে তো টি নাই, অতএব এই দুটো কিছু লেখা লাগবে না। এর পরেরটা আছে টি, এইটা, এর ওয়াই কোনটা? এই সোজাসুজি চলে যান, ওয়াই হলো 52, তাই না? আমরা 3 থেকে 10 নিয়ে কাজ করবে স্যার। হ্যাঁ থার্ড কোয়ার্টার থেকে 10 কোয়ার্টার নিয়ে কাজ করবে স্যার, এগুলো হলো ওয়াইড ম্যান। হ্যাঁ হ্যাঁ 8 কোয়ার্টার, 52 ডিভাইডেড বাই 43.875 সমান এই যে এইটা থার্ড কোয়ার্টার যেহেতু। তারপরে ফোর্থ কোয়ার্টারে 39 ডিভাইডেড বাই 45.125, এই যে ফোর্থ কোয়ার্টারে 0.8642। তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এইভাবে প্রত্যেকটা করলাম। বলেন এটা সমস্যা আছে কিনা? ঠিক আছে? আবার বলেন স্যার। এস এর ভ্যালুটা, এস এর ভ্যালু, এস এর ফর্মুলা আমরা যে ওখানে দেখে আসছেন না, ওয়াই বাই টি। জি স্যার। ওই ওয়াই বাই টি সেখানে টি টা কি স্যার? ব্যবহার করে আমি এস এর এই ভ্যালুগুলো বের করব। স্যার এখানে টি কি স্যার 8 সেন্টার উইথ কোয়ার্টারলি এটা হবে? সেন্টার 8 কোয়ার্টারলি। হ্যাঁ টি, টি এর ভ্যালু এই যে এই কয়টা। আচ্ছা টি এর ভ্যালু এই কয়টা, ঠিক আছে? আচ্ছা। আর এর করেসপন্ডিং ওয়াই ভ্যালু হচ্ছে এই কয়টা, এই 8টা। ওয়াই এর ওই উপরের দুটোও আসবে না, নিচের দুটোও আসবে না। তাহলে ওয়াই বাই টি মানে এইটা ডিভাইডেড বাই এইটা, এটা ডিভাইডেড বাই এইটা, এইভাবে আপনি
8টা ফিগার বের করলেন, এই যে 2টা, তারপরের লাইনে 93 তে 4টা, 94 এ 2টা, এই 8টা ফিগার। ঠিক আছে, নাকি বোঝেন নাই যে এটা কিভাবে বের করব? আমি লাস্ট আরেকবার রিপিট করছি। এখানে টি এর ভ্যালু দেখেন, আপনি যে মুভিং এভারেজ বের করলেন, টি এর ভ্যালু 43.875। এটা কোন কোয়ার্টারের ফিগার? থার্ড এটা কোয়ার্টার। কোন কোয়ার্টার? হ্যাঁ, থার্ড কোয়ার্টার। এটা কত ছিল? 52 ছিল, তাই না? তাহলে 52 দিয়ে 52 কে 43.875 দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে, ওইটা ওই টেবিলে বসাবেন কোথায়? 2002 সালের থার্ড কোয়ার্টারে। তারপরেরটা একইভাবে ভাগ দিবেন 2002 সালের ফোর্থ কোয়ার্টারে। তারপরেরটা একইভাবে ভাগ দিবেন 2003 সালের ফার্স্ট কোয়ার্টারে। এই যেখানে, এই যে থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এই যে ফার্স্ট কোয়ার্টার। এইভাবে এই ফিগারগুলো এই পর্যন্ত বসে, লাস্টের দুটো আবার নাই। ঠিক আছে? জি স্যার। কি জি স্যার মানে তো, মানে এমন ভাবে বলা হচ্ছে তাতে মনে হচ্ছে স্যার বুঝি নাই, তারপরেও জি বলা লাগছে। হ্যাঁ স্যার এইটা বুঝছি স্যার, কিন্তু স্যার এখানে সালগুলো চেঞ্জ হচ্ছে নাকি? 1992, 93, 94? কোথায় বুঝেন নাই সেটা বলেন। স্যার যে 8 তে ভাগ দিলাম কেন এটা স্যার এখনো বুঝলাম না, এটা বুঝলাম স্যার। ভাগটা কি ঠিক আছে? ভাগটা কোনটাকে কোনটা দিয়ে এটা তো বুঝতে পারছেন। আপনি মনে করেন, আচ্ছা আমি বলি, আপনারা ভাগ দেন। যেমন এই যে 2003 সালের থার্ড কোয়ার্টার, স্যার এটা বুঝছি স্যার, এই স্লাইড বুঝছি স্যার। 2003 সালের এই যে থার্ড কোয়ার্টার কত আছে? 3 এর থার্ড স্যার 61। হ্যাঁ, 61 কে ভাগ দিবেন কোনটা দিয়ে? কোনো ফ্যাক্টর না অনেক ভাই। স্যার এটা বুঝছি স্যার, মানে 50.875। স্যার পরের স্লাইড বুঝছি স্যার। এই কত যে হয়? এটা স্যার, হ্যালো এই স্যার। ভাগটা কত হয় দেখেন তো। হ্যাঁ স্যার ওই ভাগটা স্যার বুঝছি, এখানে স্যার যে 8 দিয়ে হ্যাঁ। ডিভাইড করছি না, 351, 361, মানে এই স্লাইড, মানে এই এটা নিয়ে আসলাম কেন, এটা বুঝলাম না স্যার। এই ডাটা স্যার যে সেন্টার কোন ডাটা 8 নিয়ে কোয়ার্টার। আসলাম কেন? স্যার ওই যে 8 কোয়ার্টারটা কেন করছে? সেন্টার 8, এই যে এইটাকে 8 দিয়ে ভাগ করলাম কেন? মানে এই কলামটা নিয়ে আসলাম কেন, এটা বুঝলাম না স্যার। এইটা নিলাম হচ্ছে এই যে 174 এর লোকেশন কোন কোয়ার্টারে? 174টা কোন কোয়ার্টার সোজা বলবে? আপনাদের বইতে দেখেন 174 কোন কোয়ার্টার বলেন তো? 2 আর 3 এর মাঝখানে। 2 আর 3 এর মাঝখানে 177, 3 4 এর মাঝখানে। 3 আর 4 এর মাঝখানে। এই মাঝখানে থাকলে তো আপনি কোয়ার্টার ওয়াইজ লোকেট করতে পারতেছেন না, তাই না? কিন্তু স্যার যে 174 2 আর 3 এর মাঝখানে কিভাবে বুঝলো স্যার? 174 হলো সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারের মাঝখানে। আমি তো মাঝখানের ফিগার চাচ্ছি না, আমি একদম স্পেসিফিক কোয়ার্টার সোজা ফিগার চাচ্ছি। যে কয়টা ফিগার যোগ করব, যোগফলটা সেন্টারে বসাইতে হবে, সেই জন্যই বলছে সেন্টার। এখন সেন্টারে বসাইতে গেলে সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারের মাঝে হয় সেন্টার, কিন্তু ওইটা তো কোয়ার্টার সোজা হচ্ছে না। কোয়ার্টার সোজা করার জন্য এইটাকে আবার ডাবল করে দেবো। ওইটা 4টে যোগফল ছিল এবং 8 সেন্টার্ড করে দেবো। সেন্টার স্যার এই জিনিসটা এক্স্যাক্টলি বই থেকে দেখতে পারলে স্যার, মানে আমাদের মধ্যে যে কনফিউশনটা আছে ভালো করে ক্লিয়ার হয়ে যেত স্যার। পজিশনটার কারণে ফ্যাক্টরটা তৈরি হচ্ছে স্যার, মানে প্রবলেমটা স্যার, পজিশনটা মানে ক্লিয়ার বোঝা যায় না স্যার, এই জন্য। আচ্ছা 174টা 2 আর 3 এর মাঝে বসলো কেন? আপনি 1 2 মিজান ভাই, হ্যাঁ ভাই। 42 43 44 4টা সংখ্যার মাঝ বরাবর কি আড়াই না?
চারটা সংখ্যা যদি থাকে, পজিশন তো আড়াই পজিশন না, ওই আড়াইতম পজিশনে বসছে। এই চারটে সংখ্যা যোগ করলাম, অতএব এই চারটে সংখ্যার মাঝামাঝি বলবে। তারপরে এই চারটে সংখ্যা যোগ করলাম, 177 এই চারটে সংখ্যার মাঝামাঝি বলবে। এটা তো বহুবার বলছি, আমি জানি না আপনি ওই টাইমে ছিলেন কিনা লাইনে। তাহলে এখানে দেখেন, যেহেতু এস এর মানটা বের করলাম, ওইটা আর একটু বাসায় স্টাডি করেন। এস এর মানটা বের করলাম, এখন ওই যে আমাদের ওই একই নিয়মে সবগুলো যোগ করেন। এখানে এই দুটো যোগ করলে এটা দুটো ফিগারই আছে, এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে, যোগ করে এটা বানালাম। বানানোর পরে এইটার আবার এই মিন বের করতে হবে, এভারেজ। যেহেতু দুটোর যোগফল 2 দিয়ে ভাগ করবেন, সবগুলা 2 দিয়ে ভাগ করলে মিন পেলাম এইটা যোগ করলাম, দেখলাম 4.0157, 4-এর চেয়ে বেশি হয়ে যায়। কত বেশি? 0.0157। তার 0.157 কে তো 4 ভাগ যদি করি তাহলে হয় পয়েন্ট, কাছাকাছি রাউন্ডিং করলে 0.0039। প্রত্যেকটা থেকে 0.0039 বাদ দিতে হবে। আবার এই 0.0039 যোগ করলে হয় 0.0156, 0.7 হয় না। তাতে কিচ্ছু আসে যায় না, সামান্য ডিফারেন্স থাকছে, যেহেতু এটা বিজোড় সংখ্যা, 4 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে লাস্টে আমরা পেয়ে গেলাম সিজনাল কম্পোনেন্ট এই চারটে। ঠিক আছে? এখন এই সিজনাল কম্পোনেন্ট পাওয়ার পরে ওইটা কমপ্লিট অঙ্ক। এখন ওই যে আপনাদের অঙ্কের লাস্ট পার্টে যেটা বলছে যে ডিসিজনালাইজ ফোর্থ কোয়ার্টার সেলস ফিগার অফ 50,000, ফোর্থ কোয়ার্টারের সিজনাল কম্পোনেন্ট ছিল 0.8694। তাহলে 0.8694 দিয়ে ওই 50,000 কে ভাগ করতে হবে, যেটা হবে এটাই হবে ডিসিজনালাইজ। ঠিক আছে? এইটা তো আগে যেভাবে ছিল ওই নিয়মে। এখানে এইটা কি আছে একটু দেখি, কম্পুটেশন অফ দ্য অ্যাডিটিভ মডেল। আচ্ছা ঠিক আছে, এইটা দেখেন, আর আছে এইটা দেখেন একটু, ওই একই নিয়মে জায়গাটাই আপনারা একটু দেখেন। ওই যে এর আগে যে প্রশ্নগুলো ছিল এখন অনেকটা কিন্তু আপনাদের একটু ক্লিয়ার হতে পারে, এটা একটু ভালো করে খেয়াল করেন। এই অঙ্কটা আপনাদের বইয়ে আছে কিনা আমি জানি না, মনে হয় নাই, বা অন্য মক টেস্টে থাকতে পারে। এখানে বলছে যে ডেটা বিলো শোজ উইকলি অ্যাটেন্ডেন্স, এটা কিন্তু আবার উইকলি মানে 7 দিন বা 5 দিন, যাই হোক। ডক্টর সার্জারি ইন দ্য ফার্স্ট 3 উইকস অফ এ ফ্লু প্যান্ডেমিক, এই যে করোনার সাথে মিল আছে। ক্যারি আউট এ টাইম সিরিজ অ্যানালাইসিস ইউজিং দ্য মাল্টিপ্লিকেটিভ মডেল। অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ মডেল মানে ওই যে S equal to y/t, and assuming the pandemic continues to spread at the same rate, forecast next week's attendance, use trend forecast of এত। এই জায়গাটাই ট্রেন্ড ভ্যালু, টি এর ভ্যালু দেওয়া আছে আর অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে। আপনাকে বলছে যে টি এর ভ্যালু আর ওই ইকুয়েশন দিয়ে দেয় না, এটা সরাসরি বের করে দিচ্ছে। এখন সিজনাল কম্পোনেন্টটা বের করে এইগুলোর সাথে খালি একটু গুণ বা ভাগ দিয়ে দেবেন, তাহলেই হবে। তা এখানে উইক আছে মোট 3টে, 1 2 3, ডে আছে প্রত্যেক উইকে 1 2 3 4 5 দিন করে, মোট 15 দিন আছে। নাম্বার অফ পেশেন্ট আসলো, এই ফ্লু প্যান্ডেমিক দেখা যাচ্ছে এতজন করে পেশেন্ট প্রত্যেকদিন আসলো। এইটাকে বলছে কি নাম্বার অফ পেশেন্ট, এটা এইভাবে সাজালো, নাম্বার অফ পেশেন্ট এইভাবে আসলো। এখন যেহেতু 5 দিন সপ্তাহে, এরা নিজেরাই ধরে নেয়, সেখানে মনে বলে নাই যে আপনি কত মুভিং এভারেজ নেবেন সেটা বলে নাই, তবে আমি 5 দিনের এভারেজই নিই, সেটা হচ্ছে 5 পয়েন্ট মুভিং এভারেজ। 5 পয়েন্ট মুভিং এভারেজ মানে প্রথম 5টা ফিগার যোগ করেন, করলে হয় 226। এটা বসাবো কার সোজা? যেহেতু 5টা বিজোড়, 3 নাম্বার অর্থাৎ ওয়েডনেসডে সোজা বলবে। তারপরেরটা দেখবেন সবগুলা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার বসে যাচ্ছে। প্রথম দুটোতে কোনো ফিগার নাই, লাস্টের দুটোতে কোনো ফিগার নাই, অর্থাৎ ছিল আপনার মোট 3 বছর 15টা। হয়ে গেল কয়টা? 3 আর 3 6 আর 3 9 আর 2 11টা নাকি? হ্যাঁ, 4টে নাই, 2টা 4টা নেই। যেহেতু এইটা ঠিক একটা পার্টিকুলার ডেটের সোজাসুজি বসে গেছে, এখন আর এই 5 পয়েন্টকে 10 পয়েন্ট করার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত স্যার কোয়ার্টার বেসিস না বসবে, হ্যাঁ সেইটাই। এখন যেহেতু এটা 5 পয়েন্ট, একে এবার 5 দিয়ে ভাগ দেন, 5 দিয়ে ভাগ দিয়ে হলো 45.2, 47.4, 49.4, এইটাই হলো টি এর ভ্যালু। তাহলে এস এর ভ্যালু কত হবে? y/t। y কত? এই যে এটা, স্যার এটাই তো টি এর ভ্যালুটা ইজ দ্য মুভিং এভারেজ, তাই না স্যার? এখানে স্যার টি হচ্ছে ট্রেন্ড, এই সিস্টেমটাকে বলা হচ্ছে মুভিং এভারেজ। ঠিক আছে?
জি স্যার বোঝা গেছে। হ্যাঁ, এখন হচ্ছে যে ওই এইভাবে এস এর ভ্যালুটা আমি বের করে নিলাম। ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার 6 পয়েন্ট মুভিং টোটাল বলে তখন কি আবার তিনটার মাঝখানে বসতো? হ্যাঁ, তিনটার মাঝখানে সেটা আবার 12 পয়েন্ট ডাবল করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। এবং 4 এবং 5 এর মাঝখানে বসবো না। এই জোড় থাকলেই একটু সমস্যা। এরপরের স্লাইডটা কি আছে? এই যে এরপরে যে আরেকটা ওই যে এই যে এস এর ভ্যালুটা বের করলাম, এই এস এর ভ্যালুগুলোকে আবার সাজাইলাম, সাজানোর পরে আবার যোগ করলাম, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 2টা। এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। এখানে 2টার যোগফল, এখানে 2টা, 3টা, 2টা, 2টা যোগ করার পরে এভারেজ বের করব। এই টাকা 2টার যোগফল বলে 2 দিয়ে ভাগ দেবো, এখানে 3টার যোগফল বলে 3 দিয়ে ভাগ দেবো, দিয়ে এভারেজ গুলা বের করলাম। এভারেজ গুলা বের করলে কত হলো? 4.99247। এটা কত হইতে হবে? হইতে হবে স্যার 5 দিন, 5 হইতে হবে। সপ্তাহে 5 দিন আছে, জি স্যার। এটা 5 হইতে হবে, কিন্তু কম হয়েছে। কত কম হয়েছে? আচ্ছা, যতটুকু কম আছে সেইটাকে এই জায়গাটায় মোট আছে হচ্ছে 5 দিন, 5 দিয়ে ভাগ করবেন, করে যা হয় সেইটা যেহেতু কম হয়েছে সেইটা লিখে প্রত্যেকটা যোগ করে দেবেন। ঠিক আছে? জি স্যার। প্রত্যেকটা জি স্যার। হ্যাঁ, স্যার তার মানে স্যার মাস যদি থাকে স্যার, মাস তাহলে 12 হইতে হবে, 12-এর আগে কম বা বেশি হলে যোগ বিয়োগ করবো স্যার আমরা, যদি মাস দেয়া থাকে স্যার। মাস দেওয়া থাকলে যদি দিন, এইটা ডিপেন্ড করবে। এখানে যেমন সপ্তাহ দেওয়া আছে, 5 দিন দেওয়া আছে, 5 দিনের ফিগার। সেই জন্য এখানে যে কয়টা ফিগার যোগ করবেন তত দিয়ে ভাগ দিয়ে এভারেজ বের করবেন। আবার সেই এভারেজ গুলো যোগ করবেন, যোগ করে 5 লাগতে পারে, 7 দিন হলে 7 হতে হবে, 4 কোয়ার্টার হলে 4 হইতে হবে, 30 দিন থাকলে 30 হইতে হবে। যদি তার কম বেশি হয়, যদি কম হয় তাহলে কতটুকু কম হলো ওইটাকে আবার ওই যে যতটা দিন আছে তত দিয়ে ভাগ করে তার নিচে নিচে লিখে, যেহেতু কম হয়েছে যোগ করে দিয়ে বেশি করে দেবেন। আর যদি বেশি হয় তাহলে এবার নিচে লিখে এটা বিয়োগ করে কমাই দেবেন। দেওয়ার পরে যেটা হয় এইটা দেখবেন যোগ করলে ওই যে ওই ঠিক এক্স্যাক্টলি এইটা হচ্ছে, অথবা একদম শেষে যাই হয়তো একটা 1 থাকতে পারে, ওইটা কিছু না, ইগনোর করবেন। তাহলে এই যে সিজনাল ট্রেন্ড আমি পেয়ে গেলাম, এইটা 1.18124 1.04। এইটা আপনার অঙ্কে দেওয়া আছে না, এই যে ইউজ ট্রেন্ড ফোরকাস্ট এত 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 এত, এইটার সাথে এখন ওই সিজনাল কম্পোনেন্টের গুণটা করাই দিবেন, টি ইন্টু এস। টি ইন্টু এস সমান এই যে লাস্টে ওয়াই এর মান পেয়ে গেলেন। ওয়াই এর মানটা পেয়ে গেলেন, এইটাই হচ্ছে আপনার ফোরকাস্টেড অ্যাকচুয়াল মানে অ্যাকসেপ্টেবল ফিগার। এটা 90, এটা 83, এটা 79, এটা 70, এটা 89। এই যে এইটা যদি 1000 থাকে 1000, আর না অ্যাকচুয়াল থাকলে ও রোগীর সংখ্যা, তাহলে এইটা হচ্ছে এতজন করে রোগী। কিন্তু এই জায়গাটাই যদি শেষ করে দশমিক সহ রোগীর সংখ্যা লেখেন, অঙ্কে 0 পেয়ে যাবেন, কারণ রোগী হলো, রোগীর সংখ্যা হলো একটা ডিসক্রিট ভেরিয়েবল, এটা কখনো পয়েন্টে হইতে পারবে না, এটাকে রাউন্ডিং করে ফুল ফিগারে দিতে হবে। স্যার 76.4 এটা কি বের করে নিচ্ছেন না দেওয়া আছে কোশ্চেন? কোনটা? এই যে 76.4 এই যে অঙ্কেই তো দেওয়া আছে, এই যে উপরে দেখেন। আচ্ছা আচ্ছা, এগুলো তো টি এর মান, আর আমরা ওটা এস এর মান বের করছি। টি এর মান, হ্যাঁ টি এর মান কি এই যে এস দিয়ে যখন গুণ করলেন, এই যে 1.18124 ইনটু 76.4 সমান 90.2, তখন হচ্ছে হ্যাঁ। এরপরে আরেকটা অঙ্ক আছে এক্সাম্পল, ওই একই টাইপের আপনাদের বইয়েরই অঙ্ক, ওই যে যেটা আপনাদের করালাম ওই রকম একটা অঙ্ক। তারপরে কি আছে? কম্পুটেশন, এটা অ্যাডিটিভ মডেল, এটা সোজা জিনিস, এটা খালি যোগ বিয়োগ। এটা আপনাদের বইতে আছে কিনা কে জানে। নিয়ম কানুন খুব জটিল স্যার, খুবই জটিল, অনেক কিছু হিসাব রাখতে হয়। এইগুলো একটু নিজেরা পড়ে নিয়েন, তবে এটা খুব বেশি আসেও না, এটা ইম্পর্টেন্ট না তেমন একটা, এটার দরকার নেই। এই ফোরকাস্টটা আজকে আমি এখানেই শেষ করব। আর এইটা কি আছে? এইটা আছে 25 নম্বর স্লাইড। আপনাদেরকে 25 নম্বর স্লাইডে কোনটা করালাম? এই 25 নম্বর স্লাইড, এইটা একটু আপনারা ছবি তুলে রাখতে পারেন, এই যে লাস্টের এইটা, এই স্লাইডটা আর এর পরের স্লাইডটা, ওই অঙ্ক ব্যবহার করে আবার এখানে কিভাবে এক্সাম্পল 25 নম্বর ইভালুয়েট দ্য সিজনাল কম্পোনেন্ট অফ দ্য এভারেজ ফোরকাস্ট দ্য সেলস অফ, জানি না এটা কি আছে, যাই হোক এইটা ওই আপনাদের টেস্ট ইউ আন্ডারস্ট্যান্ডিং এ আছে এই একই অঙ্ক। এখানে আমি কিছু এক্সাম্পল বেশি করে নিয়ে আসছি, সেই জন্য স্লাইডের সংখ্যা বেশি হয়েছে।
তা আজকে এই পর্যন্তই রাখি, টাইম পাস হয়ে গেছে। এরপরে আমরা ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স শুরু করব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। তো সবাই ভালো থাকেন, আবার আশা করি কথাবার্তা হবে। আমরা এডিটিভ মডেল অঙ্ক করছি আমরা সব, হ্যাঁ আমরা সবগুলো মাল্টিপ্লিকেটিভ অঙ্ক করলাম। এডিটিভ মডেল এডিটিভটা লাগবে না, এডিটিভ আরো আর সহজ। কোন স্লাইডটা বললেন ইয়ে করতে? না এই যে একটা স্যার ছবি তুলে নেই। না কিন্তু এটা 25 নম্বর স্লাইড বললো কেন, এটা একটা বিষয়। আর এরপরে হচ্ছে এগুলো আপনাদের বইতে আছে, একটু দেখে নিন। আর এই যে এটা, ওকে আজকে এখানে ক্লোজ করি। থ্যাঙ্কস অল। নমস্কার স্যার। নমস্কার।